আর্টসের এবং কমার্সের স্টুডেন্টের একটা বড় দাঁতের ব্যথা হচ্ছে বিজ্ঞান। এটা আপনি হয়তো আমার সাথে একমত হবেন। এই বিষয়ে যদি আমরা আরো লাইভ করবো, সামনে আরো অনেক প্রশ্ন নিয়ে আসবো, এই বিষয়ে যদি ছোট্ট করে একটু বলতেন যে তারা কিভাবে সায়েন্সটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনবে বা আয়ত্তে আনবে। ভাইয়া বিজ্ঞানের বিষয়টা হচ্ছে বিজ্ঞান বুঝে পড়তে হবে। বিজ্ঞান কোনোভাবেই মুখস্থ করা বা প্রশ্ন উত্তর মুখস্থ করা, জব সলিউশন মুখস্থ করে বিজ্ঞানে ভালো করা যাবে না। বিজ্ঞানটা বুঝেই পড়তে হবে, একদম বুঝেই পড়তে হবে। তো আমি যে জিনিসটা করতাম যে আমি পড়াশোনার ক্ষেত্রে শুধু আমার কি লাগবে ওই ক্ষেত্রে আমি বেহায়া হই না। আমি পড়াশোনার ক্ষেত্রেও মানুষের কাছে অনেক ছোট হয়েছি, অনেক বেহায়া হয়েছি, যে সে আমাকে ছোট ভাবুক কোনো সমস্যা নাই, কিন্তু ওই মুহূর্তে আমি ওই জিনিসটা সলভ করে নেই, এটাই আমার টার্গেট। আমি কি করতাম, যারাই সায়েন্সের স্টুডেন্ট বা লাইব্রেরিতে পড়তো বা আমার ভার্সিটির কোনো বড় ভাই বা এলাকারও বড় ভাই, আমি তাদের কাছে গিয়ে পার্সোনালি বলতাম যে ভাই আমাকে এই টপিকটা বা আপু আমাকে এই টপিকটা একটু বুঝাই দেন। বা আমি হচ্ছে এমনও হয়েছে যে আমি ইউটিউবে ডিরেক্ট লিখে সার্চ দিয়েছি, ইউটিউবে অনেক ম্যাটেরিয়ালস পাওয়া যায়, অনেক ভিডিও পাওয়া যায়, সেই ভিডিও দেখেছি, দেখেও যদি না বুঝি, আমি এমনও প্ল্যান করেছিলাম মাঝখানে যে আমি ইন্টার পরে এরকম একজনের কাছে প্রাইভেট পড়বো। আমি বিশ্ববিদ্যালয় পাশ স্টুডেন্ট, কিন্তু সে ইন্টার সায়েন্সে পড়ে, তার কাছে আমি প্রাইভেট পড়বো, জাস্ট আমাকে সায়েন্সের টপিক গুলো একটু বুঝাই দিবে, তাকে আমি স্যার ডাকবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি বুঝে বিজ্ঞান পড়বো। ছিল আর কি। মাশাআল্লাহ। হ্যাঁ, তো আমি করেছিলাম যে আমার একজন পরিসংখ্যানের ভাইয়া ছিল, ওই ভাইয়ার কাছে আমি প্রায় বলতাম যে ভাইয়া আমি চাকরি পাইলে আপনাকে বেতন দিব, এখন বেতন টেতন টাকা পয়সা দিতে পারবো না, আমাকে একটু প্লিজ এই চ্যাপ্টার গুলো মাঝে মাঝে একটু বুঝাই দিবেন। তো আমার মনে হতো যে আমি ওনাদের টেবিলে যাইতাম, ওনাদের সবার মুখ কালো হয়ে যেত যে এই মেয়ে আসছে অন্তত আধা ঘন্টা সময় ব্যয় করে যাবে। আমি আবার ওনাদেরকে মোটিভেট করতাম, ভাই এই যে আমাকে বুঝাইছেন না, আপনাদের দেখবেন আপনাদের অনেক ভালো পড়া হবে, এটা ভালোভাবে মনে থাকবে। সেটা হচ্ছে যে পড়লে অন্যকে পড়ালে নিজের পড়াটা ভালো হয় আর কি, এটা মানে সত্যি আর কি। তো এই ক্ষেত্রে যে জিনিসটা আমরা জানি না, যতক্ষণ জানি না ততক্ষণ আমার জন্য অপমানের, যখন জেনে ফেললাম তখন থেকে কিন্তু আর অপমানের জিনিসটা নাই। তাই মানুষকে প্রশ্ন করতে হবে, দরকার হলে যাদের বেশি প্রবলেম তারা কোচিং এর হেল্প নিতে পারেন। আমি কোচিংটা বলবো তাদের জন্যই জরুরি যে যারা হচ্ছে নন সায়েন্স, কারণ সাহিত্য হয়তোবা বসে পড়া যায়, ভিডিও টিউটোরিয়াল দেখে বোঝা যায়, বই খুলেও পড়া যায়, কিন্তু সায়েন্সের স্টুডেন্ট না হলে ম্যাথটা নিজে নিজে করাটা খুব কষ্ট। সেই ক্ষেত্রে হেল্পিং হ্যান্ড অবশ্যই আপনারা নিবেন, আপনারা এইড নিবেন। আপনারা কোচিং এর টিচাররা অনেক সাহায্য করে, তাদের কাছে যে আপনি যদি কোচিং এর ক্লাসের পরেও যে বলেন যে স্যার আমাকে একটু 2 মিনিট এই জিনিসটা বুঝাই দেন, কোনো টিচার না করবে না। তো সেই ক্ষেত্রে কোচিং এর সাহায্য নিতে পারেন, যদি আশেপাশে পরিচিত ভাই বা ভাইয়া আপু না থাকে তাহলে কোচিং এ যাওয়া আমার মনে হয় এই ক্ষেত্রে বেটার হবে। আচ্ছা আপু, সর্বশেষ আর আর প্রশ্ন নিচ্ছি না, ওভারঅল আপনি টোটাল সেশন বা ওভারঅল যদি আপনার কোনো বক্তব্য থাকে আমাদের প্রার্থীদের উদ্দেশ্যে, কেননা জাস্ট লাস্ট সমাপনী বক্তব্য, তাহলে একটু প্লিজ। সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি যদি পারি যে যার ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করারই অভ্যাস নাই, পরীক্ষার আগের দিন পর্যন্ত বই ধরার অভ্যাস নাই, তার মানে আমার বেসিকটা কতটা দুর্বল ছিল বুঝেন। তো সেই আমি যদি আজকে ক্যাডার হতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? যদি আপনাদের লক্ষ্যটা স্থির থাকে, আপনারা নিজের উপর ভরসা রাখেন, আর সত্যি যে বাবা মার দোয়া, আল্লাহর রহমত যেটাকে আমরা বলি, বাবা মার দোয়া, বাবা মার সন্তুষ্টি ছাড়া কোনোদিন কিচ্ছু করা যায় না। একদম একদম সোজা ভাবে বলে দিই যে বেয়াদব যারা আমাদের সাথে অনেকে আছেন যে বাবা মার সাথে বেয়াদবি করেন, বাবা মা একটা কথা বলেন ভাবেন যে বাবা মা তো এত পড়াশোনা, আমার মা ক্লাস 6 পর্যন্ত পড়ার সুযোগ পেয়েছে, তারপরও আজ পর্যন্ত আমি আমার মার চোখের দিকে তাকায় তর্ক করতে পারি না, করলে আমি অন্যদিকে তাকায় তর্ক করি, আম্মা বিষয়টা এরকম না, এটা ওরকম, চোখের দিকে তাকায় তর্ক করতে পারি না। তো যে যারা ভাবেন যে আপনি গ্রাজুয়েশন করে ফেলছেন, আপনি অনেক কিছু জানেন, তাদেরকে বলবো আপনি কিচ্ছু জানেন না, আপনার বাবা মার কাছে কিচ্ছু জানেন না। আমি আমি যখন ভাইবা বোর্ডে ঢুকছিলাম, ঢুকার আগে আমার আমার খুব ভয় লাগছিল। আমি বিটিভিতে ডিবেট করা একটা মেয়ে, আমি ইন্টারন্যাশনাল ডিবেট করে এসেছি, আমার হাত পা কাঁপছিল ভাইবা বোর্ডে ঢোকার আগে। তখন আমার মা হুট করে একটা কথা বললো যে এই যে ভাইবা বোর্ডে এত এত মানুষ ভাইবা দিতে আসছে, সবচেয়ে স্মার্ট তো আমার মেয়েটাকেই লাগতেছে দেখতে, সবচেয়ে সুন্দর, একদম দেখতেই মনে হয় আমার মেয়েটা একটা অফিসার। তুই দেখিস, তুই যদি আজকে ক্যাডার না পাস, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি তুই ক্যাডার পাবি, তুই ক্যাডার পাবি, তুই দেখবি ভাইবা বোর্ডে তোর আল্লাহর রহমত হয়ে যাবে, টিচাররা অন্যভাবে তাকাবে তোর দিকে, টিচাররা বলবে যে এই মেয়েটাকে অফিসারের মতন লাগে, তোকে দেখতেই তো অফিসারের মতন লাগতেছে। জাস্ট ওই আমার মার ওই একটা কথা আমার মনে হয় আমার শিকাটাকে একদম চড়া করে দিছে। আমাকে দেখতে, তো হ্যাঁ, তো এই জিনিসটা যে যত বড় পণ্ডিতই আপনি হয়ে যান, আপনার বাবা মার উপরে পণ্ডিত আপনি হন নাই।
অবশ্যই তারা ভুল কথা বললে সেটা ধরাই দিবেন। তো আপনি পরিশ্রম করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, সেটা আপনার কাজ। আর দোয়া নেওয়াটা, এটা যদি না করতে পারেন, যত পরিশ্রম ধৈর্য করেন, আমি বলবো কিচ্ছু কাজে লাগবে না। এমন বোর্ডে পড়বেন যে বোর্ডে আপনার উত্তরই গ্রহণ করবে না, আপনার কথাই শুনতে যাবে না। অনেকে বলে যে অনেক ভালো রিটেন দিয়েছি, প্রিলি দিয়েছি, কিন্তু ভাইবা ভালো হয় নাই, ভাইবার মার্কস কমাই দেও। ভাই, ভাইবাও একটা পরীক্ষা। আমি এই জিনিসটার সাথে খুব দ্বিমত পোষণ করি। কেন ভাইবার মার্কস কমানো হবে? ভাইবা কি একটা পরীক্ষা না? আপনার অ্যাপিয়ারেন্স দেখা, আপনার এটিটিউড দেখা, আপনি কিভাবে কথা বলতে পারেন, আপনি জানেন অনেক, সব জেনে বসে আছেন, কিন্তু আপনি প্রকাশ করতে পারেন না, এটা কি একটা অযোগ্যতা না? তো সেই ক্ষেত্রে ভাইবা ভালো হওয়াটা হচ্ছে আল্লাহর রহমত, যে আপনি জানেন যেটা, সেটা সেই মুহূর্তে বলে আসতে পারছেন, সেই মুহূর্তে সেটা মাথায় মনে আসতে করতে পারছেন। তো আমি যখনই কোনো প্রশ্নের উত্তর পারিনি ভাইবা বোর্ডে, আমি জাস্ট এই কথাটাই মনে করেছি যে আমাকে দেখতেই তো অফিসারের মতন লাগে, আমাকে অফিসার হতে হবে। আমার মা বলছে যে আমি এসকে ক্যাডার নিয়ে বেরই হব। তো এই জিনিসটা যে কখনোই নিজের মা বাবাকে অসম্মান করবেন না। এই জায়গায় যদি দোয়া নেন, প্রতিদিন যদি দোয়া নেন, মা বাবা যদি দুর্ব্যবহার করে তারপরেও দোয়া নিবেন। দুর্ব্যবহার করলে অন্যভাবে বোঝানোর চেষ্টা করবেন। যেমন আমি আমার মাকে সবসময় বলতাম যে আম্মা, আমাকে এত এত শাসন করেন না, আমার মন খারাপ থাকে, আমার পড়তে ইচ্ছা করে না। তখন আমার মাই এসে বলতো, আরে তোকে কি এমনি এমনি শাসন করি, দেখোস না মানুষ কত ধরনের কথা বলে। তো তখন আমি বলতাম, আপনিও যদি এরকম করেন আমি তাহলে কিভাবে করবো, আমি আর কোথায় যাব? তো যদি দুর্ব্যবহারও করে করে বাপ মা, তখন তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, তাদের সাথে সাথে বেয়াদবি করে ফেলবেন না। তো এটাই বলবো যে ওই ভাইয়া যেটাকে সামারি করছিলেন, যে পরিশ্রম, ধৈর্য আর আল্লাহর রহমত, বাবা মার দোয়া, এই জিনিসগুলো থাকলে আর কিচ্ছু লাগে না। একটা না একটা সফল হবেন। বিসিএস কারার না হন, বিসিএস কারার লাইফে সব না, কোথাও না কোথাও ভালো করবেননি। থ্যাংকস এ লট আপু, আপনি যে লাস্ট বাক্যটা ছিল, মানে আসলে চিন্তা জগতে, মানে হোয়াট এ মোটিভেশন। আপনার মায়ের যে বক্তব্য, উনি 6 পাস হতে পারেন, সত্যি কথা কি আমাদের প্রত্যেকের বাবা মাই হচ্ছে আমাদের কাছে তাদের শিক্ষাগত যোগ্যতা না, তারা অটো প্রফেসর। 2013 সালে আমার মনে আছে আপু, আমার মারে আমি বলছিলাম আই লাভ ইউ মা, আমার মা অটোমেটিক রিপ্লাই দিছিল আই লাভ ইউ টু বাবা। সো শেখাতে হয়নি তাহলে, আমার মা আমি তখন থেকে ধরে নিচ্ছি উনি হচ্ছেন আমার লাইফের প্রফেসর। সো আপু, আপনার বিশ্বাস করেন আজকে আপনার ফিলোসফিক্যাল, আপনার চিন্তাগত, এটা অনেককে মোটিভেট করবে আপু। থ্যাংকস এ লট, অনেকটা সময় দিলেন ব্যক্তিগত ব্যস্ততা থেকে। অনেক অনেক দোয়া, শুভকামনা আপনার জন্য। দোয়া করি সবসময়, আমাদের শিক্ষার্থীদের কাছে দোয়া চাই আপনার জন্য, আপনার এই হাসি মুখটা সবসময় এরকম বিরাজমান থাকুক।